Hello everyone. Today we're gonna start a new course on numerical analysis for engineering. ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের প্রতিটি সেক্টরে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস পার্টটি বা ম্যাথামেটিক্সের একটি পার্ট হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা আমাদের ইঞ্জিনিয়ারিং যে অ্যাপ্লিকেশন আছে যেমন ফ্লুইড মোশন, ইলেকট্রিক্যাল সার্কিট কন্ট্রোল এই সকল বিষয় বা সকল সেক্টরেই আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করা হয়ে থাকে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস ব্যবহারের ফলে আমাদের যে কমপ্লেক্স থেকে কমপ্লেক্সতম ইকুয়েশনস আছে সেগুলোর যে সলিউশন আমরা অনেক ফাস্ট ওয়েতে বের করতে পারি বা অনেক ফাস্ট ওয়েতে আমরা ডিটারমাইন করতে পারি। এক্ষেত্রে আমাদের কিছু এরর থাকে যে এররগুলা আমরা নেগলেক্ট করতে পারি বা নেগলিজিবল এরর এর সাথে আমরা সলিউশনটা বের করতে পারি। খেয়াল করে দেখুন এখানে আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশনস এর দিকে বেশি ফোকাস করি রাদার দেন এক্সাক্ট সলিউশন। আমরা এক্সাক্ট সলিউশনের তুলনায় আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশনের প্রতি ফোকাস করি। এই অ্যাপ্রক্সিমেট সলিউশনের ক্ষেত্রে কিছু পরিমাণ এরর আমরা ফেস করি যেগুলোকে আমরা নেগলেক্ট করি বা নেগলিজিবল থাকে। এই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য আমরা অ্যাপ্রক্সিমেট সলিউশনস এর প্রতি ফোকাস থাকি। ওয়েল, এখন ইন্ট্রোডাকশন পার্টে বলা যেতে পারে আমরা যে রেফারেন্স বুকগুলো ইউজ করব সেগুলো হলো নিউমেরিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ার্স 4th এডিশন বাই স্টিভেন সি চাপড়া অ্যান্ড রাইমন্ড পি চার্লি এবং বাকি এই 4টা বইয়ের সম্মিলনেই এই কোর্সটি অ্যাকচুয়ালি কন্ডাক্ট করা হবে। Well, now let's talk about numerical analysis. Well, numerical analysis is an area of mathematics that creates, analyzes, and implements algorithms for obtaining numerical solutions to problems involving unknown variables. এর মানে এই যে আমরা যে কোনো অ্যালগোরিদম হোক বা কোনো পলিনোমিয়াল হোক সেই সেই সিরিজ বা সেই ইকুয়েশনের আমরা যে আননোন ভ্যারিয়েবল থাকবে সেগুলো আমরা ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইজিং টেকনিক্সগুলো শিখবো সেগুলোর থ্রু আমরা নিউমেরিক্যাল সলিউশন বের করা ট্রাই করব। এখন এক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল সলিউশন রিকোয়ার্ড হয় আমাদের এই কিছু সেক্টর আছে যেমন কম্পিউটিং ভ্যালুজ অফ ফাংশনস, ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন, regression, then solving equation and system of equation, তারপর to solve eigenvalue or singular value problem, evaluating integers, differential equation, optimization. Also আমরা numerical analysis এর থ্রু ইন্টিগ্রেশন করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা যদি ইকুয়েশনটার দিকে খেয়াল করি, এটি একটি সিম্পল ইকুয়েশন আমাদের। এই ইকুয়েশনটাকে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর পূর্বে অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে যদি সলভ করতে যাই তাহলে আমাদের ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করতে পারি যে আমরা এখানে কি করেছি, সিম্পলি 3 কে সাইড চেঞ্জ করেছি অ্যান্ড এক্স এর ভ্যালুটা বের করে ফেলেছি। এটা হলো আমাদের অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। বাট ইন নিউমেরিক্যাল অ্যাপ্রোচ আমরা যেটা করব, আমরা এক্স এর ভ্যালু অ্যাজিউম করব। লেটস সি উই অ্যাজিউমড এক্স ইকুয়ালস টু 1 অ্যান্ড এক্স এর ভ্যালু 1 আমরা বসাবো। বসানোর পর দেখছি আমরা -21 পাচ্ছি। বাট -21 অ্যান্ড 0 এটা কিন্তু হিউজ একটা ডিফারেন্স। দ্যাট মিনস এক্স এর ভ্যালু আমার 1 নেই। তখন আমরা কি করব, এক্স এর ভ্যালু 1 এর জায়গায় একটু বাড়াবো, 1.5 করব। 1.5 যখন আমরা ইনপুট দিব তখন আমরা দেখবি -13.875। এখন কি হচ্ছে যে আমার এই যে -13.875 এটা 21 থেকে কমেছে, অর্থাৎ এটা কি কমতেছে। অর- অর্থাৎ আমি এক্স এর ভ্যালু বাড়ানোর কারণে আমার যে এই ভ্যালুটা 21 থেকে আমার 13.875 এ এসেছে। এখন আমি যদি এই ভ্যালুটাকে আরেকটু বাড়াই তাহলে এই 13টা আরো কমবে। এভাবে কমতে কমতে এটা কি করবে, এটা এক্স এর জিরোর কাছাকাছি ভেরি ক্লোজ একটা ভ্যালু দেবে। যেমন 1.7 করার কারণে আমার হয়েছে -9.261, 1.9 এর জন্য আমার হয়েছে -3.426 এবং 1.99 এর ক্ষেত্রে আমার হয়েছে -0.35, যেটা জিরোর অনেক কাছাকাছি।
তো এক্ষেত্রে আমার ভ্যালুটা x এর যে ভ্যালু এটা হলো আমার নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমার ভ্যালু x ইকুয়ালস টু 1.99। এটা কিন্তু 2 এর কাছাকাছি বলা যেতে পারে, বা 2 একদম 2ই ধরা যেতে পারে। তো এই যে 0.01 এর যে ডিফারেন্সটা, এটাই অ্যাকচুয়ালি আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে এররটা, বা যে এররটা আমরা নেগলেক্ট করব বলে শুরুতে বলে নিয়েছিলাম। লেটস সি, আমরা যদি এখন অবজার্ভ করি এই স্পিডোমিটারের দিকে, এই স্পিডোমিটারের কাঁটাটি কোন পর্যায়ে আছে যদি আপনি অ্যাজিউম করেন, তাহলে এই কাঁটাটি কিন্তু আমাদের 6 থেকে বড় এবং 6.5 থেকে ছোট। এবং আমি যদি অ্যাজিউম করি এটাকে 6.2 লিখি, এটা 6.2 ধরা যেতে পারে, যেহেতু এর ভিতরে আমরা অ্যাজিউম করে 6.2 লিখতে পারি। 6.2। এখন যদি আরেকটু ক্লিয়ার হতে চাই তাহলে আমি কি করব, 6.24 লিখব। যদি আরেকটু স্পেসিফিক হতে চাই তাহলে আমি কি করব, 6.246 লিখব। এবং আরেকটু স্পেসিফিক হতে গেলে আমি কি করব, 6.2468 লিখব। অর্থাৎ এই যে পয়েন্টটি, এই পয়েন্টের একদম স্পেসিফিক যে ভ্যালুটা, সেটাকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আমি যখন ডিজিটটা বাড়াবো তখন আমার এররটা কিছুটা কমবে। অর্থাৎ এখন যদি আমি অ্যাকচুয়ালটার দেখি, এখন অ্যাকচুয়ালটা হলো আমার 6.246893847। এটা হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু। বাট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এত বড় ভ্যালু আমরা ক্যালকুলেট করব না। উই উইল জাস্ট ক্যালকুলেট একটা লিমিট পর্যন্ত আমরা ক্যালকুলেট করব, যেখানে আমার এররটা আমার একটা সার্টেন বাউন্ডারির মধ্যে থাকে। এখন অবজারভেশনের ক্ষেত্রে অবজারভেশন 1 এর ভ্যালুটা 6.2, এটা থেকে আমার 6.24 একটু বেশি স্পেসিফিক। এখন 6.24 থেকে 6.246 টা একটু বেশি স্পেসিফিক, সেটা থেকে আবার এর পরেরটা স্পেসিফিক। সো অবজারভেশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব 3টা থেকে 4টা ভ্যালু নেওয়ার, পয়েন্টের পরে 3টা থেকে 4টা ভ্যালু নেওয়ার, যার কারণে আমাদের এরর এর পরিমাণটা কিছুটা কম আসবে। আচ্ছা, এখন আমরা শিখব অ্যাকুরেসি ভার্সেস প্রিসিশন। আচ্ছা, অ্যাকুরেসি ব্যাপারটা হলো যে আমি ট্রু ভ্যালুর বা এক্সাক্ট যে ভ্যালু, সেই ভ্যালুর কত কাছাকাছি আমি ভ্যালুটা নিতে পারছি, এটা হলো আমার অ্যাকুরেসি। এবং প্রিসিশনটা হলো আমি কত ক্লোজ ভ্যালুগুলো নিতে পারছি। দুটো কিন্তু ডিফারেন্ট। অ্যাকুরেসি হলো আমি অ্যাকচুয়াল যে ভ্যালু সেটার কত কাছাকাছি নিতে পারছি, এবং প্রিসিশন হলো আমি কত কাছাকাছি ভ্যালু ইনপুট দিতে পারতেছি। আচ্ছা, আমরা প্রথমে এই এটার এই চিত্রের দিকে খেয়াল করি। এই চিত্র যদি আমি দেখি, তাহলে আমার যে এই ডটগুলো হলো আমার ভ্যালু। আমি এই ভ্যালুগুলো পুট করেছি। এখন ভ্যালুগুলো পুট করার কারণে আমি যদি দেখি যে আমার অ্যাকুরেসিটা কেমন হচ্ছে, আমার অ্যাকুরেসি অনেক লো, কারণ আমার মাত্র একটা ভ্যালু বুলস আই বা এক্সাক্ট যে ভ্যালু সেটার কাছাকাছি আছে, বাকি সবগুলো কিন্তু অনেক দূরে দূরে। যার কারণে কি আমার লো অ্যাকুরেসি এবং কি লো প্রিসিশন। লো প্রিসিশন কেন, কারণ সবগুলা একটা একটা থেকে অনেক বেশি দূরে দূরে। এবং লো অ্যাকুরেসি কেন, লো অ্যাকুরেসি বিকজ আমার শুধু এক্সাক্ট সলিউশনের কাছে মাত্র একটা ভ্যালু আছে, বাকি সবগুলো ভ্যালু এক্সাক্ট সলিউশন থেকে অনেক দূরে। আচ্ছা, সে কথা চিন্তা করলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমার লো অ্যাকুরেসি এবং হাই প্রিসিশন। সিমিলারলি এই ক্ষেত্রে আমার হাই অ্যাকুরেসি লো প্রিসিশন। কারণ আমার হাই অ্যাকুরেসি, কারণ এখানে আমার যে ভ্যালুগুলো আছে সেগুলো কি আমার ট্রু ভ্যালুর অনেক কাছাকাছি, যার কারণে কি এটা হাই অ্যাকুরেসি। কিন্তু লো প্রিসিশন কারণ একটা একটা থেকে একটু দূরে দূরে অবস্থিত, তাই। এখন এক্ষেত্রে কি হচ্ছে, সবগুলো কিন্তু আমার বুলস আয়ের মধ্যেই বা এক্সাক্ট সলিউশনের কাছাকাছি, অনেক কাছাকাছি, যার কারণে এটা আমার হাই অ্যাকুরেসি হাই প্রিসিশন। যেহেতু শুরুতে বলে নিয়েছিলাম যে আমাদের এখানে এরর ক্যালকুলেশন নিয়ে কাজ করা হবে, বা আমরা এখানে এররটাকে হ্যান্ডেল করা শিখবো, বা এরর হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি আমাদের বাড়বে এখানে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা যদি পায়ের ভ্যালুর চিন্তা করি 3.1415928, এটা আমার ট্রু ভ্যালু যদি আমি চিন্তা করে নিই, এটা আমার ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু। এবং আমি যদি অ্যাপ্রক্সিমেট করে 3.14 অ্যান্সার বের করি বা 3.14 ধরি, তাহলে কি আমার এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স থেকে যায়। এটাই হলো আমার এরর, বা এটাকে আমরা ট্রু এরর বলতে পারি। ট্রু এরর ইকুয়ালস টু ইটি ইকুয়ালস টু ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন। সো এরপরে মাইনাস করার পরে যে ভ্যালুটা আসবে ওটাই হবে আমাদের ট্রু ভ্যালু। ওকে, ইন মোস্ট কেসেস আমরা আমরা জানবো না যে আমাদের ট্রু ভ্যালুটা কি হবে। এখন ট্রু ভ্যালুটা যদি না জানা যায় তাহলে কি আমরা ট্রু এররটা বের করতে পারবো না, যার কারণে আমাদের এখানে
অ্যাপ্রক্সিমেশন এরর বা অ্যাপ্রক্সিমেট এররও বের করা হয়ে থাকে, বা যেটাকে আমরা রিলেটিভ এররও বলতে পারি। সো রিলেটিভ এররটা কিভাবে বের করি সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। আচ্ছা, আমরা যদি এখন দেখি রিলেটিভ এররটা অ্যাকচুয়ালি আমার ইটি সাইন ইউজ করা হয়। ইটি ইকুয়ালস টু, যদি আমার ট্রু ভ্যালু হয়ে থাকে 10, তাহলে কি হবে? ট্রু ভ্যালু মাইনাস আমার যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। এটা একটা এটা আমরা সিগনিফিকেন্সটা দেখছি আপাতত, যে ট্রু ভ্যালুর সিগনিফিকেন্স মানে রিলেটিভ এররটার সিগনিফিকেন্সটা কত। যেমন আমি যদি ধরি একটা স্ক্রু আছে 10 সেন্টিমিটার, যেটাকে আমি মেপেছি 9 সেন্টিমিটার, তাহলে এই ক্ষেত্রে আমার এররটা আসবে 10%। বাট যদি আমি 10,000 সেন্টিমিটারের একটা স্ক্রু, যেখানে আমি মেপেছি 9,999 সেন্টিমিটার, সেক্ষেত্রে আমার এরর আসছে 0.01%। অর্থাৎ আমার এই 10 এককে যখন আমি 1 একক ভুল করছি বা 1 এককের আমার ভুল হচ্ছে, তখন আমার 10% এরর চলে আসছে। কিন্তু যখন আমার 10,000-এর মধ্যে মাত্র 1 ভুল হচ্ছে বা 1 সেন্টিমিটার ভুল হচ্ছে বা 1 সেন্টিমিটারের আমি এরর ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমার আসতেছে 0.01%। অর্থাৎ এররটিকে অনেক কমে আসছে। এজন্যই আমরা বলে থাকি যে আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালাইসিস করছি, তখন আমরা দশমিকের পরে 3 থেকে 4 ঘরের ভ্যালুটা আমরা নিব, যার ফলস্বরূপ আমাদের এই যে এরর ভ্যালুটা কম আসবে বা কমে আসবে। ওয়েল, আমরা যদি এখন দেখি যে আচ্ছা, আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের হাতে যদি ট্রু ভ্যালুটা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এস্টিমেটেড একটি অ্যাপ্রক্সিমেটেড রিলেটিভ এররটা ইউজ করব। সেক্ষেত্রে আমাদের কারেন্ট সমান সমান হবে কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস অ্যাপ্রক্সিমেশন ডিভাইডেড বাই কারেন্ট অ্যাপ্রক্সিমেশন। ওয়েল, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা করব, সেক্ষেত্রে আমরা কোনো এই টা পাবো না, বা এর যে ভ্যালুটা, এটা আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে পাবো না। আমরা কি করবো? আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে এই ভ্যালুটা পাবো। অ্যান্ড এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমাদের যে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন থাকবে, ওইটা মাইনাস আমাদের আগের যে অ্যাপ্রক্সিমেশন ছিল, ওইটা ডিভাইডেড বাই আমার কারেন্ট অ্যাপ্রক্সিমেশন। তাহলে আমি অ্যাকচুয়ালি এটা পেয়ে যাব। ই এর যে ভ্যালুটা, এই রিলেটিভ এরর বা অ্যাপ্রক্সিমেট রিলেটিভ এরর যেটা, সেটা আমরা ইউজ করে থাকি যখন আমাদের হাতে ট্রু ভ্যালুটা না থাকে। এই থিওরিগুলা একটু বোরিং লাগতে পারে, কিন্তু পরবর্তীতে যে আমরা যখন এটা অ্যাপ্লিকেশনটা ইউজ করব, তখন এটা আরো বেশি ইজিয়ার লাগবে এবং আরো বেশি রিলেটেবল লাগবে তখন। আচ্ছা, আমরা যদি পূর্বের এক্সাম্পলটার কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমি যদি ট্রু এররটার কথা বলি, যখন আমি ধরুন কোশ্চেনে বলে দিলাম যে ট্রু এরর হলো 2। আই মিন বলে দিলাম যে ট্রু যে ভ্যালু, এটা 2। তখন ট্রু এররটা বের করে করে আমাদেরকে সামনে আগাতে হবে। এখন প্রথমে আমি x এর ভ্যালু 1 যখন পুট করব, তখন থেকে -21 আসছে। এখন x এর ভ্যালু 1 পুট করলাম। 1 পুট করার কারণে আমি ট্রু এররটা কি নেব? ট্রু এররটা হবে ট্রু ভ্যালু মাইনাস আমি যে অ্যাপ্রক্সিমেট করেছি ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100। তাহলে কি হচ্ছে? আমার 50% এরর আসছে। এখন আমি কি করব? 1 এর ভ্যালুটা বাড়াবো। 1 থেকে 1.5 করব। এখন 1.5 করলে আমার আসছিল -13.875। এখন 1.5 টাকে কি করব? 1.5 টাকে সেম ওয়েতে আমি ট্রু এরর বের করব, যেটা হবে 25%। এখন এখান থেকে আমরা একটা জিনিস রিলেট করতে পারতেছি যে আমার এররটা 50% থেকে ধুপ করে 25% এ নেমে এসেছে। কার কারণে? x এর ভ্যালু বাড়ানোর কারণে। তাহলে x এর ভ্যালু যদি আরো বাড়াই, আমি আরেকটু বাড়াই, তাহলে আমার 25 এর ভ্যালু আরো কমবে। সেই জিনিসটাই আমরা করব। সেই জিনিসটাই আমরা করেছি। এখানে 1.7 করেছি। এরপরে আমার ট্রু এরর 15%। দেন আবার এর ভ্যালু 1.9 করেছি, তখন আমার জাস্ট 5%। আচ্ছা, এর মাঝে আমি যে বলেছিলাম যে আমরা যখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা করব, তখন আমরা কোনো এর ভ্যালু পাবো না। যার কারণে এখানে আমরা কোনো বের করতে পারিনি। বাট যখন আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন করব, তখনই আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। সো এর ভ্যালুটা কি হবে? আমার কারেন্ট অ্যাপ্রক্সিমেশন মাইনাস প্রিভিয়াস। সো আমি কারেন্ট অ্যাপ্রক্সিমেশন কত? আমার 1.5 মাইনাস আমার প্রিভিয়াস কত? 1 ডিভাইডেড বাই কারেন্ট। সেক্ষেত্রে 33.3%। এরপর এর পরের ধাপেও আমি করতে পারবো। এর পরের ধাপের ক্ষেত্রে কি হবে? 1.7 মাইনাস 1.5 ডিভাইডেড বাই 1.7 ইন্টু 100%। তাহলে সেক্ষেত্রে আমার এটা কত আসবে? 11.76। এরপরও সিমিলারলি আমরা এই ভ্যালুটা বের করতে পারবো। তো
আমরা দুইটার মধ্যে যেকোনো একটা ব্যবহার করতে পারি, আবার দুইটাও ব্যবহার করতে পারি। এই এরর পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি আমাদেরকে গাইড করবে যে আমরা এক্স এর ভ্যালু বাড়াবো নাকি কমাবো। অর্থাৎ এর পরের ইটারেশনে আমি এক্স এর ভ্যালু বাড়াবো নাকি কমাবো, এটা আমার ডিটারমাইন করতে হবে এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। এখন আমরা ট্রাঙ্কেশন এরর নিয়ে পড়বো। ট্রাঙ্কেশন এররটা বেশিরভাগ হয়ে থাকে আমাদের টেলর সিরিজ এক্সপ্যানশনের ক্ষেত্রে, কিংবা যে বড় বড় পলিনোমিয়াল সিরিজ আছে সেসব ক্ষেত্রে আমাদের ট্রাঙ্কেশন এররটা আমরা দেখতে পারি। এবং ট্রাঙ্কেশন এররটা হলো যে ইনফাইনাইট সিরিজগুলো আছে, যেমন ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজটা, এই সিরিজগুলোর ক্ষেত্রে আমরা সবগুলো তো ক্যালকুলেট করতে পারবো না, বা কম্পিউটারের মধ্যে মেমোরি এরর দেখা দিবে, যার ফলে কম্পিউটারের মধ্যে এরর দেখা দিতে পারে। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা প্রথম ৬টা টার্ম নিয়ে কাজ করব, বা প্রথম ৫টা টার্ম নিয়ে কাজ করব। যখন আমরা এই প্রথম ৫টা টার্ম নিয়ে কাজ করছি, তখন আমরা কি করছি? এই পরের টার্মগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এই পরের টার্মগুলো বাদ দেওয়ার কারণে যে এররটা আমরা সম্মুখীন হব, বা যে এররটা আমরা পাবো, সেটাই আমাদের ট্রাঙ্কেশন এরর। এখন যদি আমরা এই ক্ষেত্রে এটা খেয়াল করে থাকি যে আমরা যদি একটা টার্ম নিয়ে কাজ করি, তখন আমার ভ্যালু কত হচ্ছে? 1। এর পরবর্তীতে আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি e⁻0.5 এর জন্য আমরা এই টেবিলটা বানিয়েছি। তো সেক্ষেত্রে আমি যদি একটা টার্ম নিয়ে কাজ করি, অর্থাৎ জাস্ট এই 1 পর্যন্ত আরকি। এই 1 পর্যন্ত টার্ম নিয়ে যদি কাজ করি, তাহলে e⁻0.5 এর ভ্যালু কত হবে? 1 হবে। এরপর যদি আমি ২টা টার্ম নিয়ে কাজ করি, অর্থাৎ ২টা টার্ম বলতে এই যে এখানে এইটুক নিয়ে কাজ করি, অর্থাৎ এই যে 1 প্লাস এক্স এইটুক নিয়ে কাজ করি, ২টা টার্ম নিয়ে কাজ করি, তাহলে আমার ভ্যালু কত হচ্ছে? 1.5। তারপর যদি আমি আরেকটা টার্ম বাড়ে, অর্থাৎ ৩টা টার্ম নিয়ে কাজ করি, এক্স স্কোয়ার প্লাস 2 পর্যন্ত নিয়ে কাজ করি, তাহলে আমার ভ্যালু হবে 1.625। এভাবে যদি আমি ৬টা ভ্যালু বা ৬টা টার্ম নিয়ে কাজ করি, তাহলে আমার ফাইনাল যে ভ্যালুটা আসবে সেটা হবে 1.6486979917। অবশ্যই এটা মনে রাখার কিছু নেই, এটা ক্যালকুলেশন করলেই আপনারা বের করতে পারবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেছি যে আমার টার্ম বাড়ানোর কারণে আমার সিগনিফিকেন্সটা এই যে 1.6 এর পরে হচ্ছে, অর্থাৎ 1.6 এর পরে চেঞ্জ হচ্ছে। আবার একটা টার্মে আসে দেখেন আরেকটা ফিক্স হয়ে গেল, অর্থাৎ 1 এর দশমিকের পরে ২টা ঘর পর্যন্ত আমার ফিক্স হয়ে গেল, যদি আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে এই যে আমাদের ফিক্স হতে থাকছে, এরপর আবার ৩টা ঘর পর্যন্তও কিন্তু আমার ফিক্স মোটামুটি। এরপর আবার এরপরে যদি আমি ৭টা নিই, তাহলে হয়তো এটুকু ফিক্স হবে। কিন্তু মেইন যে সেট বা মেইন যে পয়েন্টটা, সে পয়েন্টটা হলো যে আমরা এখানে টার্ম একটা লিমিট পর্যন্ত নিলে আমরা 0 থেকে 5% এর মধ্যে এররটা রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি করি? ৬টা থেকে ৭টার মতো টার্ম নিয়ে আমরা কাজ করে থাকি। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের দেখানো হয়েছে যে আমাদের এররটা যদি দেখি, ট্রু এরর যেটা, ট্রু এররটা কিন্তু আস্তে, আস্তে কমতে, কমতে দেখেন 0.00142% এ নেমে এসেছে। অর্থাৎ যেটা এররের মানে 0 র কাছাকাছি এরর। আবার এস্টিমেটেড এররটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটেড এররটাও কিন্তু 0 র কাছাকাছি। তো এক্ষেত্রে আমি এসে আইটারেট করা থামিয়ে দিব, বা আর ভ্যালু নেওয়া থামিয়ে দিব। ফাইনালি আমরা জাস্ট টেলর সিরিজ এবং রাউন্ড অফ এরর সম্পর্কে জানব। টেলর সিরিজ হলো ম্যাথমেটিক্সের একটি মানে জনপ্রিয় সিরিজ বলা যেতে পারে, যেটা একটা ফাংশন, যে ফাংশনটা ইনফাইনাইট সাম ইনফাইনাইট সাম দ্বারা এক্সপ্রেস করা যেতে পারে। যেটার আরেকটা ভার্সন হলো আমাদের ম্যাকলোরান সিরিজ, যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে শিখব। এবং আরেকটা পার্ট হলো আমাদের রাউন্ড অফ এরর, যেটা আজকে শিখব। সো রাউন্ড অফ এরর হলো আমাদের লাস্ট টপিক, অ্যান্ড রাউন্ড অফ এরর হলো ডিউরিং ক্যালকুলেশন বিকজ অফ লিমিটিং ফ্যাক্টরস লাইক হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আমরা এই যে ক্যালকুলেশন করি, দিন শেষে সবগুলো তো আমাদের কম্পিউটার দ্বারা, বা আমাদের কম্পিউটার বলুন বা ক্যালকুলেটর বলুন, এগুলো দ্বারাই আমরা করছি বা করে যাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের দেখা যায় যে একটা লিমিট পর্যন্ত ভ্যালু আমরা ইনপুট দিতে পারি। এখন দেখা যায় যে এই যে ভ্যালু আমরা ইনপুট দিচ্ছি, এটার একটা লিমিট পরে সে কি করে? সে ভ্যালুগুলোকে রাউন্ড অফ করা স্টার্ট করে। অর্থাৎ আমি যদি পায়ের ভ্যালুটা নেই, আপনি যদি ক্যালকুলেটরে পায়ের ভ্যালু বের করেন, তাহলে দেখবেন একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত দিচ্ছে। অর্থাৎ 3.141, ধরুন 159, সেখানে আমি 3.141,6 সে দিচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে আমার 159, এই যে 5 টাকে 6 করে বাকিটুকু কাট অফ করে দেওয়া, এটাই আমাদের রাউন্ড অফ এরর সম্পর্কে আমরা পরবর্তীতে হাতে কলমে দেখব।
ওয়েল আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ গাইস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সি ইয়া। সায়োনারা।